হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা জানার চেষ্টা করব কর্পোরেট ইনকাম ট্যাক্স নিয়ে। ফাইন্যান্স অ্যাক্ট ২০২৪ এর আলোকে অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৪ এবং ২৫ সালের জন্য কর্পোরেট ইনকাম ট্যাক্সের ডিটেইলস আমরা জানার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে পার্সোনাল ইনকাম ট্যাক্স রিলেটেড কিছু ভিডিও আপলোড করেছি। আপনি প্রয়োজন মনে করলে ডেসক্রিপশন থেকে অথবা চ্যানেলে ঘুরে দেখে নিতে পারেন। সো আজকের ভিডিওতে আমরা মূলত জানার চেষ্টা করব কর্পোরেট ইনকাম ট্যাক্সের রেটগুলা উইথ রেফারেন্স, অর্থাৎ কোন রেফারেন্সের অধীনে, এবং এর পাশাপাশি জানার চেষ্টা করব তুলনামূলক পার্থক্য গত বছরের সাথে এই বছরের পার্থক্যটা কী এটা। এর পাশাপাশি জানবো যে আসলে কবে কর্পোরেট ট্যাক্স রিটার্ন আপনাদেরকে জমা দিতে হবে। এছাড়াও বিভিন্ন ফান্ডের ট্যাক্স রেট কী বা বিভিন্ন অর্গানাইজেশনের ট্যাক্স রেট কী এটা জানার চেষ্টা করব। আর এর পাশাপাশি আমরা ট্যাক্স এক্সেমশন নিয়ে, অর্থাৎ কোন কোন অর্গানাইজেশন ট্যাক্স এক্সেমশন পায় বা কর অব্যাহতি পায় সেটাও দেখার চেষ্টা করব। এক্সপোর্ট ইনকামের ক্ষেত্রে ট্যাক্স রেট কী সেটা আমরা দেখার চেষ্টা করব। চলুন শুরু করি। মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা শেয়ার করি। আপনারা জানেন আমার নামে একটা ওয়েবসাইট আছে। আপনি এখানে গুগলে গিয়ে সি রিফোন লিখে সার্চ করবেন, প্রথম যে ওয়েবসাইটটা পাবেন সেখানে ক্লিক করলে ওয়েবসাইটটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এরকম একটা পেজ আপনার সামনে আসবে যেখানে ইনকাম ট্যাক্স, ভ্যাট, কাস্টমস বা বিভিন্ন লেখা ব্লগ আছে। সো আপনি ইনকাম ট্যাক্স রিলেটেড যদি জানতে চান ইনকাম ট্যাক্সে ক্লিক করবেন, বা ভ্যাট রিলেটেড জানতে চাইলে ভ্যাটে ক্লিক করবেন, কাস্টমসে ক্লিক করবেন। যদি আপনি ইনকাম ট্যাক্সে ক্লিক করেন এরকম একটা পেজ ওপেন হবে যেখানে আয়কর আইনের বা ইনকাম ট্যাক্স শিডিউল, ডিটেল বা অনেক কিছু দেওয়া আছে। আমি এটা কেন বলতেছি, আজকের আলোচনা আমরা অনেক সেকশন রেফারেন্স দেবো বা অনেক কিছুর রেফারেন্স দেবো যেখানে আপনি যে সেকশনগুলো আপনি এখান থেকে পড়তে পারবেন। কর্পোরেট ইনকাম ট্যাক্স রিটার্ন কখন সাবমিট করতে হবে? প্রতিটা কর্পোরেটকে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয় অন অর বিফোর ট্যাক্স ডে, অর্থাৎ সেকশন ১৬৬তে বলা আছে যে আপনাকে ট্যাক্স ডের আগে আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে কর্পোরেটগুলো। তাহলে দেখেন এখানে মেন ওয়ার্ডটা হচ্ছে ট্যাক্স ডে, অর্থাৎ আমাদেরকে ট্যাক্স ডেটা জানতে হবে, কারণ ট্যাক্স ডের আগে বা ট্যাক্স ডের মধ্যে আমাদেরকে কিন্তু ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। তাহলে আমরা যদি ট্যাক্স ডের ডেফিনেশনটা দেখার চেষ্টা করি, এটা ডেফিনেশনটা দেওয়া আছে সেকশন ২-এর ২৩-এ বলা আছে, দফা ২৩-এ বলা আছে আসলে ট্যাক্স ডেট ডেফিনেশনটা। এখানে যেটা বলা আছে যে আয় বর্ষ সমাপ্তির পরবর্তী সপ্তম মাসের ১৫তম দিন হচ্ছে ট্যাক্স ডে, অর্থাৎ যে দিন আপনার আয় বর্ষ মানে হচ্ছে যে ইনকাম ইয়ার, আপনার ইনকাম ইয়ার শেষ হওয়ার সপ্তম মাসের ১৫তম দিন হচ্ছে মূলত আপনার জন্য ট্যাক্স ডে। ধরেন যে আমরা যদি উদাহরণ হিসেবে বলি আয় বর্ষটা হচ্ছে ৩০শে জুন ২০২৩ যদি হয়, তাহলে আপনি যদি ৭ মাস দেখেন, মানে জুনে শেষ হচ্ছে আপনার আয় বর্ষ, তাহলে আপনি যদি ৭ মাস গণেন তাহলে ফার্স্ট মাস হচ্ছে জুলাই, দেন অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অ্যান্ড ৭ মাস হচ্ছে জানুয়ারি। তাহলে জানুয়ারি মাসের ১৫ তারিখ হচ্ছে সপ্তম মাস, মানে জানুয়ারি মাসটা হচ্ছে সপ্তম মাস, ওই সপ্তম মাসের ১৫তম দিন অর্থাৎ জানুয়ারি ১৫ তারিখটাই হচ্ছে মূলত ট্যাক্স ডে। তাহলে দেখেন যেসব কোম্পানির আয় বর্ষ ৩০শে জুনে শেষ হচ্ছে তাদের জন্য ট্যাক্স ডে হচ্ছে ১৫ই জানুয়ারি, মানে ১৫ই জানুয়ারি পরবর্তী বছরের ১৫ই জানুয়ারি হচ্ছে ট্যাক্স ডে, অর্থাৎ তাদেরকে ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে পরবর্তী বছরের ১৫ই জানুয়ারি তারিখের মধ্যে। সো আমরা যদি সেকেন্ড পয়েন্টটা দেখি, সেকেন্ড পয়েন্টটা বলতেছে এই যে আমরা এতক্ষণ ধরে সপ্তম মাসের ১৫তম দিন গুনলাম, এটা যদি কখনো ১৫ই সেপ্টেম্বরের আগের হয় তাহলে ১৫ই সেপ্টেম্বর হবে ট্যাক্স ডে। যেখানে এখানে লেখাটা এরকম, যে ক্ষেত্রে উক্ত ১৫তম দিন সেপ্টেম্বর মাসের ১৫তম দিনের পূর্বের তারিখে পড়ে সেই ক্ষেত্রে আয় বর্ষ সমাপ্তির পরবর্তী সেপ্টেম্বর মাসের ১৫তম দিনই হচ্ছে ট্যাক্স ডে। আমরা যদি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, সে আপনার ৩১শে ডিসেম্বর ২৩ হচ্ছে আপনার ইনকাম ইয়ার ক্লোজিং ডেট, অর্থাৎ আপনার অ্যাকাউন্টসটা ক্লোজ হয় ৩১শে ডিসেম্বর ২৩-এ। তো আপনি এখন যদি ৭টা মাস যদি গণেন, মানে যেহেতু আমরা একটু আগে মানে ফার্স্ট ক্লোজে আমরা ৭টা মাস দেখেছি, সো এখানে দেখেন ফার্স্ট হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এবং জুলাই, এটা হচ্ছে ৭ মাসের ১৫তম দিন। যেহেতু এটা ১৫ই সেপ্টেম্বরের আগে পড়ছে, সো ১৫ই সেপ্টেম্বর হচ্ছে ট্যাক্স ডে, অর্থাৎ ৩১শে ডিসেম্বর যেসব কোম্পানির ক্লোজ করে, অ্যাকাউন্টস ক্লোজ করে, তাদের ট্যাক্স ডে হচ্ছে ১৫ই সেপ্টেম্বরে, এবং তাদেরকে ১৫ই সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। মানে ৩১শে ডিসেম্বর ২৩-এ ওনার অ্যাকাউন্টস ক্লোজ হলো, তাহলে ২৪-এর ১৫ই সেপ্টেম্বর হবে ট্যাক্স ডে। আমরা যদি তৃতীয় পয়েন্টটা দেখি, তৃতীয় পয়েন্টটা হচ্ছে যদি এই যে ১৫তম দিন যদি সরকারি ছুটির দিন হয় তাহলে পরবর্তী কর্মদিবস হচ্ছে আপনার ট্যাক্স ডে, অর্থাৎ সে ফর এক্সাম্পল ১৫ই সেপ্টেম্বর হয়ে গেলো আপনার শুক্রবার, তাহলে সেটা পরবর্তী ওয়ার্কিং ডে যেদিন হবে ওয়ার্কিং ডের মধ্যে তাকে ট্যাক্স রিটার্নটা জমা দিতে হবে।
দেখেন ট্যাক্স ডে বোঝার জন্য আমাদেরকে কিন্তু ইনকাম ইয়ারের উপর নির্ভর করা লাগতেছে। আমরা যে দেখেছিলাম যে ইনকাম ইয়ার শেষ হওয়ার সপ্তম মাসের 15তম দিন বা সপ্তম মাসের 15তম দিন যদি 15ই সেপ্টেম্বরের আগে হয় তাহলে 15ই সেপ্টেম্বর হচ্ছে ইনকাম ইয়ার। তাহলে দেখেন তার মানে আপনাকে ইনকাম ইয়ার সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখতে হবে। আমি যদি ইনকাম ইয়ার সম্পর্কে বলার চেষ্টা করি, আমাদের দেশে যে ইনকাম ইয়ার নিয়ে বলা আছে, প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে সকল বাংলাদেশি কোম্পানির ক্ষেত্রে ইনকাম ইয়ার হবে জুলাই টু জুন, অর্থাৎ আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার, সরকারি যে ফাইন্যান্সিয়াল ইয়ার সেটা জুলাই টু জুন হয়। এই জুলাই টু জুন হবে প্রতিটা কোম্পানির জন্য ইনকাম ইয়ার, বাংলাদেশের যত কোম্পানি আছে। সেকেন্ড যে পয়েন্টটা বলা আছে, ব্যাংক, বিমা বা আর্থিক প্রতিষ্ঠান বা উহার কোনো সহযোগী সংগঠন, অর্থাৎ এই ব্যাংক, বিমা বা তাদের যে অ্যাসোসিয়েটেড এন্টারপ্রাইজগুলো আছে এদের জন্য বলা হচ্ছে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, অর্থাৎ ক্যালেন্ডার ইয়ারই হবে কিন্তু ওদের ইনকাম ইয়ার। ঠিক আছে। আর থার্ড যে জিনিসটা হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর জন্য, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোও কিন্তু আপনার এই যে ফার্স্ট ক্যাটাগরিতে পড়বে, অর্থাৎ তাদেরকে কিন্তু 1 জুলাই থেকে 30 জুন হিসাবটা ক্লোজ করতে হবে বা অ্যাকাউন্টিং ইয়ার মেনে চলতে হবে। কিন্তু তাদেরকে একটা অপশান দেওয়া আছে, যেহেতু তারা মাল্টিন্যাশনাল কোম্পানি, তাদের প্যারেন্ট কোম্পানি দেশের বাইরে থাকে, তাহলে এই প্যারেন্ট কোম্পানির সাথে তাদের কিন্তু একটা কী করতে হয়, কনসলিডেশন করতে হয়। তাহলে এই হোল্ডিং কোম্পানি বা প্যারেন্ট কোম্পানির সাথে কনসলিডেশন করার উদ্দেশ্যে তারা চাইলে ভিন্ন কোনো আয়বর্ষ, তাদের মতো করে ভিন্ন কোনো আয়বর্ষ তারা মেনটেন করতে পারে। সেক্ষেত্রে অবশ্য ডিসিটির থেকে তাদেরকে অ্যাপ্রুভাল নিতে হয়। তাহলে ডিসিটির অ্যাপ্রুভাল নেওয়ার সাপেক্ষে তারা যে কোনো আয়বর্ষ ফলো করতে পারে, সাবজেক্ট টু তাদের, মানে এটা কেন করবে, এটা হচ্ছে তাদের হোল্ডিং কোম্পানির সাথে কনসলিডেশন করার উদ্দেশ্যে। এই ধরনের ইনকাম ইয়ারই আপনি কিন্তু পাবেন। আমরা ট্যাক্স ডে এবং ইনকাম ইয়ার সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি। আমরা যদি এখন কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি, সে 30 জুন যদি কোনো অ্যাকাউন্টস ক্লোজ হয় সেক্ষেত্রে আপনার ট্যাক্স ডে 15ই জানুয়ারি আমরা একটু আগে আলোচনা করেছি, এবং 31 ডিসেম্বর হলে 15ই সেপ্টেম্বর, এই দুটো আমরা একটু আগে আলোচনা করেছি। এখন যদি আরও কয়েকটা এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করি, যদি আপনার ইয়ার এন্ড 31 মার্চ হয় তাহলে আপনি যদি সপ্তম মাস যদি গণেন, মার্চের পরে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর, যেহেতু এটা সেপ্টেম্বরের পরেই গিয়েছে তাহলে 15ই অক্টোবর হচ্ছে মূলত ট্যাক্স ডে। যদি কারো ইয়ার এন্ড 31 সেপ্টেম্বরে হয় এদের জন্য 15ই সেপ্টেম্বর হচ্ছে ট্যাক্স ডে। ওই যে সপ্তম মাসের 15তম দিন, যেহেতু 15ই সেপ্টেম্বরের আগে, এই জন্য এটা 15ই সেপ্টেম্বর হচ্ছে ট্যাক্স ডে। একই রকমভাবে যদি আমরা একটা হাইপোথেটিক্যাল উদাহরণ দিই, ধরেন যে ইয়ার এন্ড হচ্ছে আপনার 30 নভেম্বর, সেক্ষেত্রেও তার ট্যাক্স ডে হচ্ছে 15ই সেপ্টেম্বর। সো 2024-25 কর বর্ষের জন্য, অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য কর্পোরেটগুলোর ট্যাক্স রেট কী, চলুন আমরা একটু ডিটেলসে জানার চেষ্টা করি। সো আমরা যে আলোচনাটা করব সেখানে আমরা কোম্পানির ধরন বা কর হার নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রে একটা নোট থাকবে, একটা রেফারেন্স থাকবে, এবং আগের বছরের সাথে এই বছরের তুলনাটা আমরা দেখাবো। প্রথম হচ্ছে পাবলিকলি ট্রেডেড কোম্পানি, অর্থাৎ যেসব কোম্পানির শেয়ার পাবলিকলি ট্রেড, অর্থাৎ যেসব কোম্পানি লিস্টেড। সো আমরা লিস্টেড কোম্পানির ক্ষেত্রে যদি ওই লিস্টেড কোম্পানির পরিশোধিত মূলধন, মানে হচ্ছে যে পেইড আপ ক্যাপিটাল, তাদের পেইড আপ ক্যাপিটালের 10% বা এর বেশি যদি আইপিওর মাধ্যমে হস্তান্তর হয় তাহলে ওই কোম্পানির কর হার হচ্ছে 22.5%। এখানে দেখেন নোটে যেটা বলতেছে সত্য পূরণ সাপেক্ষে করার হবে 20%, তার মানে দেখেন করার কিন্তু আরও কম। তাহলে আমরা বলতে পারি মানে বেসিকলি করারটা হচ্ছে মূলত 22.5%, কিন্তু সে যদি কিছু কন্ডিশন ফিল আপ করে, ওই কন্ডিশনগুলো ফিল আপ করার সাপেক্ষে তার ট্যাক্স রেট কিন্তু 2.5% কমে যাবে। এরপর আমরা সবগুলোতেই দেখব যেসব জায়গায় নোট আছে, মানে কন্ডিশন আছে, অনেক এনটিটিকে এই কন্ডিশন দেওয়া হয়েছে যে তারা যদি এই কন্ডিশনটা ফিল আপ করে তাহলে তার কিন্তু কর্পোরেট ট্যাক্স রেট 2.5% কমে যাবে। তার মানে দেখেন এখানে একটা ভালো বেনিফিট আছে। কন্ডিশনগুলোর ডিটেলস আমরা একটু পরেই জানবো। আর এটার রেফারেন্স, অর্থাৎ এই যে 22.5% বা আমি 20% বলতেছি, এটার রেফারেন্স হচ্ছে অর্থ আইন 2024, অর্থ আইন 2024 এটা বলা আছে। আর আমরা লাস্ট ইয়ারের সাথে যদি তুলনা করি, লাস্ট ইয়ার থেকে এটা 2.5% ট্যাক্স হ্রাস পেয়েছে। তার মানে আপনি বলতে পারেন আমাদের দেশে লিস্টেড কোম্পানির ট্যাক্সের বোঝাটা কমেছে। এরপর একটা লিস্টেড কোম্পানি রিলেটেড, আগেরটার সাথে এটার ডিফারেন্সটা হচ্ছে আগেরটা ছিল 10% বা এর অধিক শেয়ার আইপিওর মাধ্যমে যদি কি করে হস্তান্তর করে, আর এটা হচ্ছে 10% বা তার কম। আগেরটা ছিল 10%-এর বেশি, হ্যাঁ, এটা হচ্ছে 10% কম। সেক্ষেত্রে আপনার কর হার হবে 25%, আর যদি সত্য পূরণ করবে সেটা তখন 22.5% হয়ে যাবে। এটার রেফারেন্সও সেম, এটা ফাইন্যান্স অ্যাক্ট 2024 বলা আছে। এখানেও আমরা দেখেছি 2.5%-এর একটা রিডাকশন করেছে। পরের রেট হচ্ছে কোম্পানি আইন 1994 সাল অনুসারে এক ব্যক্তি কোম্পানি। আপনারা জানেন আমাদের দেশে 2020 সালের দিকে 1% কোম্পানি, অর্থাৎ ওপিসি আমাদের দেশে ইন্ট্রোডিউস করা হয়। সাধারণত এটা করা হয়েছিল যাতে ইজ অফ ডুইং বিজনেসে আমরা র্যাঙ্কিং একটু উপরের দিকে যাই, ওটা মাথায় রেখে। অর্থাৎ এক ব্যক্তির কোম্পানি, অর্থাৎ চাইলে একটা ব্যক্তি এখন কি চাইলে একটা কোম্পানি ফর্ম করতে পারে, এটাকে বলা হয় 1% কোম্পানি, ওপিসি সংক্ষেপে। সো এই ওপিসির কর হার হচ্ছে 22.5%, এবং সে যদি শর্ত ফিল আপ করে সেটা হবে 20%। এটার রেফারেন্সও সেম, অর্থ আইন 2024। এখানেও আমরা দেখেছি 2.5%-এর একটা ট্যাক্স রিডাকশন হয়েছে। প্রাইভেট লিমিটেড কোম্পানি ওয়ান অফ দ্য মোস্ট কমন,
যেটা জন্য আমরা সবাই আসলে তাকাই থাকি, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ট্যাক্সের রেট হচ্ছে 27.5%, তবে তারা যদি ওই কন্ডিশনস ফিল আপ করে সেক্ষেত্রে তাদের রেট হয়ে যাবে 25%। এখানেও আমরা দেখেছি 2.5%-এর একটা রিডাকশন হয়েছে। এরপর হচ্ছে বিমা কোম্পানি, ব্যাংক, বিমা এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর ক্ষেত্রে ট্যাক্সের রেট হচ্ছে 37.50%, অর্থাৎ 37.50%, অর্থাৎ 37.5% তাদের ট্যাক্স রেট, এবং এখানে কোনো ধরনের পরিবর্তন হয় নাই। এই ব্যাংক, বিমা বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো যারা আছে মার্চেন্ট ব্যাংক ছাড়া, তাদের ক্ষেত্রে এটা হচ্ছে রেট আপনার। তবে এটা হচ্ছে পাবলিকলি ট্রেডেড, অর্থাৎ ওই ব্যাংক যদি পাবলিকলি ট্রেডেড হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার 37.5%, আর নন পাবলিকলি ট্রেডেড যদি হয় তাহলে 40%। তার মানে লিস্টেড না এরকম ব্যাংক, বিমা বা আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ট্যাক্সের হার হচ্ছে, কর্পোরেট ট্যাক্সের হার হচ্ছে 40%। এখানে কোনো ধরনের পরিবর্তন হয় না। দেখেন এখানে দুইটাতে আপনি দেখতেছেন মার্চেন্ট ব্যাংক ব্যতীত, অর্থাৎ মার্চেন্ট ব্যাংক ছাড়া, এখানেও মার্চেন্ট ব্যাংক ছাড়া। তাহলে দেখেন মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রে ট্যাক্সের রেট হচ্ছে 37.5%। এখানেও আমরা কোনো ধরনের চেঞ্জেস ফাইন্যান্স অ্যাক্ট 2024 দেখি নাই। আমাদের পরের ক্যাটাগরিটা হচ্ছে সিগারেট, বিড়ি, জর্দা, অর্থাৎ টোবাকো প্রোডাক্ট রিলেটেড। সো টোবাকো প্রস্তুত করে এরকম কোনো কোম্পানির ক্ষেত্রে কর হার হচ্ছে 45%, অর্থাৎ টোবাকো কোম্পানির ক্ষেত্রে আপনার কর্পোরেট ইনকাম ট্যাক্সের রেট 45%। এখানে নোটের ক্ষেত্রে যেটা দেওয়া আছে দেখেন, এদেরকে আবার অতিরিক্ত 2.5% সারচার্জ দিতে হয়, অর্থাৎ এদেরকে তো 45% ট্যাক্স দিতেই হয়, এর পাশাপাশি আবার 2.5% সারচার্জও এদের রয়েছে, অর্থাৎ যারা টোবাকো কোম্পানি আছে তাদের জন্য। এখানে রেফারেন্সটা হচ্ছে অর্থায়ন 2024 এটা বলা আছে, এবং এখানে আমরা কোনো ধরনের পরিবর্তন দেখি নাই। এরপরেরটা মূলত কোম্পানি না ব্যবসায়ী, মানে টোবাকো ব্যবসায়ী। আগেরটা ছিল টোবাকো কোম্পানি, আর এটা হচ্ছে যারা টোবাকো বিজনেস করে, মানে কোম্পানি না টোবাকো বিজনেস করে, এদের ক্ষেত্রেও রেট সেম 45%, এবং এদেরকেও একটা 2.5% সারচার্জ দিতে হয়। এই জন্য আমরা অনেক সময় একসাথে অনেকেই বলে যে টোবাকো কোম্পানি বা টোবাকো বিজনেসের ট্যাক্স রেট হচ্ছে 47.50%। কীভাবে, মানে 45% হচ্ছে আপনার ট্যাক্স রেট আর 2.5% হচ্ছে সারচার্জ। এটা ধরেন যে এই যে টোবাকো কোম্পানির ক্ষেত্রেও প্রযোজ্য, আবার টোবাকো বিজনেসের ক্ষেত্রেও প্রযোজ্য। এরপরের ক্যাটাগরিতে হচ্ছে মোবাইল ফোন অপারেটর কোম্পানির ক্ষেত্রে। মোবাইল ফোন অপারেটর কোম্পানির ক্ষেত্রে ট্যাক্সের রেট হচ্ছে 45%। এখানেও আমরা কোনো ধরনের চেঞ্জেস দেখি না। এটার রেফারেন্স হচ্ছে ফাইন্যান্স অ্যাক্ট 2024। ট্রাস্ট, আমাদের দেশে অনেক ট্রাস্ট আছে, সো এই ধরনের ট্রাস্টের ক্ষেত্রে ট্যাক্সের রেট হচ্ছে 27.5%, এবং এরা যদি সত্য ফিল আপ করে, কন্ডিশন ফিল আপ করে, এখানে একটা নোটে যেটা দেওয়া আছে 25% হয়ে যাবে ট্যাক্স রেট, এবং রেফারেন্সটা হচ্ছে এখানেও এটা ফাইন্যান্স অ্যাক্টেই বলা আছে, এবং এখানে কোনো ধরনের চেঞ্জেস আমরা দেখি নাই। অ্যাসোসিয়েশন অফ পার্সন, ইন কেস অফ অ্যাসোসিয়েশন পার্সনের ক্ষেত্রে ট্যাক্স রেট 27.5%, এবং সত্য পূরণ করলে 25%। এখানেও কোনো চেঞ্জেস হয় নাই। আর এটা হচ্ছে রিকগনাইজড যেসব ফান্ড আছে, এটা হতে পারে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড বা অ্যাপ্রুভড গ্র্যাচুইটি ফান্ড, অ্যাপ্রুভড সুপারঅ্যানুয়েশন ফান্ড বা অ্যাপ্রুভড পেনশন ফান্ড। সো এদের ক্ষেত্রে ট্যাক্সের রেট হচ্ছে 15%। মানে ফান্ডগুলো আমি বলবো যে সব ধরনের, মোটামুটি সব ধরনের ফান্ডের ক্ষেত্রে ট্যাক্সের রেট হচ্ছে 15%, এবং এটার রেফারেন্স হচ্ছে 156 নম্বর এসআরও 2024 সালের। হ্যাঁ, এবং এটা আগেও আসলে এর আগে আরেকটা এসআরও ছিল। সো এখানে যার কারণে এখানে কোনো ধরনের পরিবর্তন হয় না, অর্থাৎ আগেও 15% ছিল, এখনও 15%ই আছে। আরেকটা কথা বলি, এই যে এসআরওগুলো যেটা দেওয়া আছে, আপনি যদি এসআরওগুলো দেখতে চান বা ডাউনলোড করতে চান, আমাদের ওয়েবসাইটে চলে যাবেন, সেখানে এসআরওর যে সেকশনটা আছে সেখান থেকে আপনি জাস্ট সার্চ করলে 156 লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাকে, আপনি ওয়েবসাইটের ইনকাম ট্যাক্স সেকশানে আসবেন, দেন এখান থেকে ইনকাম ট্যাক্স এসআরওতে ক্লিক করবেন। এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে, দেন এখানে জাস্ট আপনার যে এসআরওটা দরকার জাস্ট এখানে সার্চ করলে এটা পেয়ে যাবেন। ধরেন যে আমি 156 লিখে সার্চ করলাম, দেখেন এই যে 156 নাম্বার এসআরওটা চলে আসছে, যেটা মূলত ওই যে ফান্ডগুলোর জন্য অ্যাপ্লিকেবল। আপনি জাস্ট ডাউনলোড অপশানে ক্লিক করলে এটা আপনার সামনে ওপেন হবে, আপনি ডাউনলোড করতে পারেন বা দেখতে পারেন। এই যে দেখেন এখানে যেটা বলা আছে 15% নির্ধারণ করছে এই যে ফান্ডগুলোর ক্ষেত্রে। সো আমরা এতক্ষণ কথা বললাম অ্যাপ্রুভড ফান্ডের ক্ষেত্রে ট্যাক্সের রেট হচ্ছে 15%। এখন দেখেন যেগুলো অ্যাপ্রুভ নাই, মানে যেগুলো অ্যাপ্রুভাল পায় নাই, সেক্ষেত্রে এদের কিন্তু 27.50%, অর্থাৎ 27.5% এদেরকে কিন্তু ট্যাক্স দেওয়া লাগবে, এবং এদের ক্ষেত্রে সত্য অ্যাপ্লিকেবল হবে, অর্থাৎ সত্য ফিল আপ করলে এদের ট্যাক্সের রেট হবে 25%, এবং এটার হচ্ছে রেফারেন্স হচ্ছে ফাইন্যান্স অ্যাক্ট 2024 এটা বলা আছে। সমবায় সমিতির ক্ষেত্রে ট্যাক্সের রেট হচ্ছে 20%, এবং এটার রেফারেন্স হচ্ছে অর্থায়ন 2024। এখন দেখেন এখানে করার কিন্তু 5% বেড়েছে, অর্থাৎ গত বছর আমরা দেখেছি সমবায় সমিতির ক্ষেত্রে কর্পোরেট ট্যাক্সের রেট ছিল, অর্থাৎ সমবায় সমিতিরকে ট্যাক্স দেওয়া লাগতো 15% হারে, এবারই সেটা বাড়ায় 20% করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় বা বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা কেবলমাত্র তথ্য প্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি
কলেজের উদ্যত আয়ের উপর, মানে এগুলো মূলত বেসরকারি কলেজ এবং ইউনিভার্সিটি নিয়ে বা মেডিকেল কলেজ নিয়ে এদের ট্যাক্সের রেট হচ্ছে 15%, এবং এটা অর্থায়ন 2024 বলা আছে, এবং আমরা এখানে দেখেছি কোনো ধরনের চেঞ্জেস কিন্তু আসে নাই। সো নেক্সট হচ্ছে রেডিমেড গার্মেন্টস। রেডিমেড গার্মেন্টসগুলোর ক্ষেত্রে ট্যাক্সের রেট হচ্ছে 12%, আর এদের যদি লিড সার্টিফিকেশন থাকে তাহলে ট্যাক্সের রেট হচ্ছে 10%, এবং এটার রেফারেন্স হচ্ছে 44 নাম্বার এসআরও। এটা 2024 সালে জাস্ট কিছুদিন আগের একটা এসআরও আছে, এবং আমরা এখানে দেখেছি কোনো ধরনের চেঞ্জেস হয় নাই। এর বাইরে রপ্তানিমুখী যত ইন্ডাস্ট্রি আছে, রপ্তানিমুখী যেসব কোম্পানি আছে, তারা যখন কোনো পণ্য রপ্তানি করবে ওইটার ক্ষেত্রেও ট্যাক্সের রেট হচ্ছে 12%, এবং যদি লিড সার্টিফিকেশন থাকে হ্যাঁ ফ্যাক্টরির জন্য তখন এটা হয়ে যাবে 10%। এসআরও রেফারেন্স সেম এসআরওতেই এটা বলা আছে। বস্ত্র উৎপাদনের সহিত জড়িত কোনো সুতা উৎপাদন, সুতা ডাইং, ফিনিশিং, কোনিং, কাপড় তৈরি, কাপড় ডাইং, প্রিন্টিং অথবা উক্তরূপ এক বা একাধিক কাজে যারা নিয়োজিত থাকেন তাদের ক্ষেত্রে আমাদের দেশের কর্পোরেট ইনকাম ট্যাক্সের রেট হচ্ছে 15%। এটা হচ্ছে 159 নাম্বার একটা এসআরও আছে 2022 সালে, হ্যাঁ ওইখানে আপনি এটা পাবেন। এরপর হচ্ছে পাটজাত দ্রব্য উৎপাদনে নিয়োজিত কোনো শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূলত ট্যাক্সের রেট হচ্ছে 10%। এটা হচ্ছে 304 নাম্বার এসআরও হচ্ছে 2023 সালের একটা এসআরও আছে এই রিলেটেড। আপনারা অনেকেই জানেন আমাদের দেশে অনেক ব্রাঞ্চ অফিস কাজ করে, বিদেশি অনেক অর্গানাইজেশনের ব্রাঞ্চ অফিস এখানে থাকে বা লিয়েজো অফিস থাকে। সো ব্রাঞ্চ অফিস এবং লিয়েজো অফিসের ক্ষেত্রে ট্যাক্সের রেট হচ্ছে মূলত 27.50%, অর্থাৎ 27.5%, এবং এরা যদি শর্ত ফিল আপ করতে পারে তখন এই ট্যাক্স রেটটা হয়ে যায় 25%। আর এটার রেফারেন্স হচ্ছে অর্থায়ন 2024 দেওয়া আছে, এবং আমরা দেখেছি এখানে 2.5% একটা ট্যাক্স রেট এসেছে, মানে রিডাকশন 2.5% একটা ট্যাক্স রেটে রিডাকশন এসেছে। অন্যান্য করারোপযোগ্য সত্তা, মানে এর বাইরে অন্যান্য যেসব করারোপযোগ্য সত্তা রয়েছে এদের ক্ষেত্রে ট্যাক্স রেট হচ্ছে 27.5%, আর কন্ডিশন যদি ফিল আপ করা হয় তখন এটা হয়ে যাবে 25%, এবং এখানেও আমরা দেখেছি যে একটা রিডাকশন ছিল 2.5%-এর। দেখেন এতক্ষণ আমরা যখন টেবিলটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটা জায়গায় নোটের মধ্যে বারবার দেখতেছিলেন যে সত্য পূরণ সাপেক্ষে ট্যাক্স রেট কমে যাবে, অর্থাৎ যেটা ধরেন যে 25% সেটা হয়ে যাচ্ছে 22.5%, যেটা 27% সেটা হয়ে যাচ্ছে মানে 27.50% যেটা সেটা হয়ে যাচ্ছে 25%। তাহলে দেখতেছেন 2.5%-এর একটা ট্যাক্স বেনিফিট কিন্তু ছিল। তাহলে দেখেন এই 2.5%-এর ট্যাক্স বেনিফিট পাওয়ার জন্য কিছু কন্ডিশন আছে। কন্ডিশন কিসের জন্য? এই কন্ডিশনগুলো আমাদেরকে কিন্তু দেখতে হবে যে কী কী কন্ডিশন আছে। মেনলি কন্ডিশনটা হচ্ছে আসলে ক্যাশলেস ট্রানজ্যাকশানটাকে প্রমোট করার জন্য, অর্থাৎ বলা হচ্ছে যে ক্যাশলেস মানে কি যত বেশি আপনি ব্যাংকিং ট্রানজ্যাকশান করতে পারবেন তত বেশি দেখা যাবে যে কি আপনি এই ট্যাক্স বেনিফিটটা এনজয় করতে পারেন। তাহলে এখানে যেটা বলা আছে যে বিবেচ্য মানে যে আয় বর্ষটা আমরা বিবেচ্য করতেছি সেখানে সকল প্রকার আয় এবং প্রাপ্তি এবং প্রত্যেক একক লেনদেন 5 লাখ টাকার অধিক এবং বার্ষিক সর্বমোট যদি 36 লাখ টাকার ঊর্ধ্বে হয় তাহলে সেটা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে করতে হবে। দেখেন ব্যাংক ট্রান্সফারটাকে আমি অনেক মানে বোল্ড করে রেখেছি। তাহলে মানে এখানে মেইন জিনিসটা হচ্ছে কি আপনাকে ব্যাংকিং ট্রানজ্যাকশানটা মানে যদি বেশি করে আপনার অর্গানাইজেশন তাহলে আপনি এই বেনিফিটটা পাবেন। তাহলে আমি যদি এখানে সামারি করি, এটা হচ্ছে লয়ের ওয়ার্ড, আমি যদি এটাকে সামারি করার চেষ্টা করি তাহলে দেখেন প্রথম আয় এবং প্রাপ্তি নিয়ে বলছে, মানে আপনার ইনকাম এবং রিসিপ্ট নিয়ে। আপনার যত ধরনের ইনকাম এবং যত ধরনের রিসিপ্ট হবে এটাকে আপনাকে কি করতে হবে, সম্পূর্ণ অংশ অর্থাৎ সবটা রিসিপ্ট আপনাকে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে রিসিভ করতে হবে, অর্থাৎ সকল প্রকার আয় এবং প্রাপ্তি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। সেকেন্ড যেটা বলছে সেটা হচ্ছে মূলত ব্যয় এবং বিনিয়োগ নিয়ে। আপনার যত ধরনের ব্যয় এবং বিনিয়োগ থাকে এখানে দুইটা ক্যাটাগরি করেছে, একটা হচ্ছে প্রত্যেকটা একক লেনদেন অর্থাৎ প্রত্যেকটা সিঙ্গেল ট্রানজ্যাকশন ভ্যালু যদি 5 লাখ টাকার অধিক হয় তাহলে সেটা অবশ্যই ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে করতে হবে। দিস ইজ ওয়ান পার্ট। অ্যানাদার পার্ট যেটা বলছে বার্ষিক সর্বমোট 36 লাখ টাকার যদি ঊর্ধ্বে হয়, বার্ষিক 36 লাখ টাকার ঊর্ধ্বে সকল প্রকার লেনদেন আপনাকে কিসে করতে হবে, ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে করতে হবে। অর্থাৎ এখানে দুইটা জিনিস বলছে, একটা হচ্ছে সিঙ্গেল ট্রানজ্যাকশন আর একটা হচ্ছে ইয়ারলি 36 লাখ টাকার উপরে যদি হয়, আর বার্ষিক সর্বমোট মানে যেটা একটা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে 5 লাখ, টোটাল যদি 36 লাখ টাকার উপরে হয় বার্ষিক ইয়ারলি তখন কিন্তু আপনাকে ব্যাংক ট্রান্সফারের মধ্যে করতে হবে। যদি এই কন্ডিশনগুলো ফিল আপ করতে না পারেন তাহলে কি হবে, আপনি ওই 2.5% ট্যাক্স বেনিফিটটা পাবেন না। ধরেন যে কোনো একটা অর্গানাইজেশন তার যত ধরনের প্রাপ্তি আছে সে ব্যাংকের মাধ্যমে রিসিভ করছে, কিন্তু তার ধরেন যে 10 লাখ টাকার একটা পেমেন্ট ছিল একটা ট্রানজ্যাকশানে, সেটা সে ক্যাশে করে দিয়েছে। তাহলে দেখেন এখানে সেকেন্ড কন্ডিশনটা কিন্তু কি হয় নাই, ফিল আপ হয় নাই। তাহলে দেখেন তাহলে সে কি করতে পারবে না, 2.5% ট্যাক্স বেনিফিটটা পাবে না। তার মানে পুরো এই যে প্রসেসটা, এই প্রসেসটার মাধ্যমে মূলত ক্যাশলেস সোসাইটি বা ক্যাশলেস যে সরকার হইতে চাচ্ছে সেটা প্রমোট করা হয়েছে যাতে ব্যাংকিং ট্রান্সফার অনেক বেশি হয়।